কি ব্যাপার? আমরা ওয়াই বাংলা রিয়েলিটি শো জুরি নাম্বার 1 থেকে এসেছি স্যার। আপনাদের কিন্তু কালকে আসতেই হবে। আমি তো যাব না। বাহ শ্যামলী, এবার তাহলে আপনি আমাকে টিভির সামনে এনে সমাজের চোখে শিলমোহর বসাতে চান যে আপনি আমার বউ। বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিচ্ছু জানতাম না। ওনারা তো হঠাৎ করেই এলেন। জানতাম না? সব জানো তুমি। যবে থেকে তোমাকে বৌদি বলেছে বাড়ির কোনো ব্যাপারে নাক না গলাতে, তবে থেকে তুমি তোমার খেলা শুরু করেছো, তাই না? কি সাংঘাতিক মেয়ে দেখো। হ্যাঁ, এই তুই চুপ কর তো। তুই আর এই আগুনে ঘি ঢালিস না। আগুনে তো ঘি আপনি ঢালছেন কাকিমা। আপনাদের আমি বারবার করে বলেছিলাম এই মেয়েটাকে মাথায় তুলবেন না, ওর কথা বিশ্বাস করবেন না। আপনি বাবা সবাই মিলে আমার বিরুদ্ধে গিয়ে এই মেয়েটাকে মাথায় তুলছেন। আর শ্যামলী, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো তো? হোটেলের ব্লগারদের ডেকে আনলে আমি গিয়ে তোমাকে সাবধান করে আসলাম, তাও তুমি শুনলে না। এখন বাড়িতে টিভির লোক অব্দি নিয়ে চলে। দাদাভাই ঠিকই বলেছে, বরং আমি তুমি বুঝতে পারছো না, ও বেসিক্যালি পাবলিক রেকগনিশন চায়। ও আমাদেরকে ইনডিরেক্টলি বোঝাতে চাইছে যে তোমরা কে আমাকে জোড়াবাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার। আমি আমার নিজের অধিকার নিজেই ছিনিয়ে নেব। আপনি ভুল বলছেন বৌদিদি। আমি নিজেই মানি না যে আমি জোড়াবাড়ির বউ হওয়ার যোগ্য। সেখানে আমি কি অধিকারের জন্য লড়াই করব? এই রাস্তা তো তুমি খোলা রাখোনি শ্যামলী। তুমি বলেছিলে সবকিছু গোপন রাখবে, কিন্তু তারপরে এই ব্লগ মিডিয়া এগুলো কি? বিশ্বাস করুন বড়বাবু, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি ওই ছেলেমেয়েগুলোকে আমার পরিচয় দিইনি। ওরা আগে থেকে সবকিছু জেনেই এসেছে। আর ওরা কি করে জানলো আমি সেটাও জানি না। ওই যে বিদেশি ম্যাডাম, উনি কি সব লিখেছেন, তারপরে এসব হয়েছে। মানি না আমি। এই সব কিছু কাকতালীয় হতে পারে না শ্যামলী। তুমি ইচ্ছে করে আমার সংসারে ঢুকতে চাইছো, ইচ্ছে করে। আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে বুঝতে। মানে এই যে বিদেশি ভদ্রমহিলা জেনিফার স্টার্ক ইনি যে এটা পোস্ট করবেন বিষয়টা, সেটা তো মানে শ্যামলীর পক্ষে তো সেটা জানা সম্ভব নয়। আর তাছাড়া এই ধরনের ব্লগাররা কন্টেন্ট যখন ক্রিয়েট করে তখন খুব রিসার্চ করে করে। আমার মনে হয় না এই পুরো বিষয়টার মানে এই বিষয়টার মধ্যে শ্যামলী ইনভলভ। আমি তোকে সাবধান করে দিচ্ছি বৈভব, শ্যামলীর ব্যাপারে তুই যদি আর একটাও কথা বলিস আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুই যত নষ্টের ঘোড়া, তুই ওই নর্থ বেঙ্গল থেকে এই মেয়েটার হাওয়াই বাড়িতে বয়ে এনেছিস। কি যা তা বলছিস তুই, আমি বুঝতে পারছি না। মামা, এত বলা বলির তো কিছু নেই। দেখো মুদ্রা কথাটা হচ্ছে, শ্যামলী কালকে আপনি ইন্টারনেট, রেডিও, টিভি থেকে যে লোকই ধরে আনুন না কেন, আপনাকে আমার স্ত্রীর পরিচয় দিয়ে আমি কোথাও মুখ দেখাবো না। বুঝতে পেরেছেন? আপনি যা পারেন আপনি করে নিন। কথা শেষ হয়ে গেছে, সবাই সবার ঘরে চলে যাও। দাদু ভাই দেখো, ও একটা সুযোগ পেয়েছে, ওর পাশে থাকা দরকার। আর ও তো রান্নার জন্য ওই টিভির লোকগুলো এই বাড়িতে এসেছে, ওর রান্নার জন্যই। ওকে আমাদের এই সম্মানটুকু দেওয়া উচিত নয়? ও গেম খেলছে আমি, ও তো বলছে না এটা গেম খেলছে ও, তা আমি বলছি আমি সেটা পার্টিসিপেট করব না, আমার চয়েস। তো যা পারে ও করে নিক। শুনেছেন আপনি? আপনি যা পারেন আপনি করে নিন। তুমি যতই চেষ্টা করো না কেন শ্যামলী, আমার সংসারে তুমি ঢুকতে পারবে না।
তোমাকে আগেও আমি সাবধান করেছি, আবারও করলাম। আমি আমার ছেলে তোমাকে সেই জায়গা দেব না, সেই সুযোগও দেব না, প্রাণ থাকতে না। আমি আর পারছি না ঠাম্মি। সবার কথা, সবার অভিযোগ এইভাবে মাথা পেতে মেনে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ঠাম্মি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি কোথাও, সে সংসারে হোক বা মানুষের জীবনে, কারণ কোনো মানুষের মনের মধ্যে আমি জোর করে ঢুকতে চাই না, কোনোদিনও চাইনি। আমি তো আর পারছি না সহ্য করতে ঠাম্মি। আমি এসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানতাম না। আমি কাউকে বাড়িতেও আনতে চাইনি। আমার কথা বিশ্বাস না হলে আপনি একবার কাকাকে জিজ্ঞেস করবেন। আমি তো ভাবলাম আমার ওই হোটেলটার একটু বিক্রি বেশি হবে, তাই জন্য আমি ওই ছেলে মেয়েগুলোর সাথে কথা বললাম। আমি তো জানতাম না যে ওরা আগে থেকে আমার পরিচয় জানে। শ্যামলী, জানি জানি, আমি সব জানি, সব জানি শ্যামলী। যাও ঘরে যাও, বিশ্রাম করো, যাও। কি কোথায় যাচ্ছ শ্যামলী? দোকানে ঠাম্মি। কিন্তু তুই তো আজকে দোকানে যেতে পারবি না শ্যামলী দি। কেন? কি করে যাবি? আজকে তো তোকে টিভির প্রোগ্রামে যেতে হবে। তা হয় নাকি? ওখানে আমি যাবো কি করে? ওখানে আমাকে ওরা গেলেই খেলতে নেবে? কখনোই নেবে না। ওখানে খেলাটা তো স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় খেলে, আমি একা গেলে ওরা আমাকে মোটেও খেলতে নেবে না। আর ঠাম্মি, তুমি শুনলে না স্যার আগের দিন কি বললো? স্যার বললো আমি কখনো যাব না। চলো শ্যামলী, অনি যদি নাও যায় তুমি যাবে, আমরা তোমাকে নিয়ে যাব। হ্যাঁ শোনো, তুমি ওদেরকে গিয়ে বলবে যে তোমার বর আসতে পারেনি, তারপর ও যদি তোমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেবে, না হলে তুমি চলে আসবে, কিন্তু তুমি যাবে। না ঠাম্মি, তা হয় না। আবার ক্যামেরা, কত লোকজন, ওরে বাবা, ওখানে গেলেই বুঝতে পারছো কি হবে? এই বাড়ির সবাই রেখে যাবে, বলবে আমি ইচ্ছে করে গেছি ওখানে, জোড়াবাড়ির নামে বদনাম করতে গেছি। না না বাবা, থাক, আমার কোনো প্রয়োজন নেই। দেখো, সেটা আমি বুঝে নেব। শ্যামলী, তুমি তোমার যোগ্যতার জন্য এই সম্মানটা পাচ্ছ, তোমার রান্নার গুণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর টিভির লোকেরা সেই জন্যই তোমাকে ডেকেছে। এই অধিকারটা তুমি হারাবে কেন? তুমি যাবে। সেটা হয় না ঠাম্মি, এ বাড়ির কেউ সেটা বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি। আমি তো জানি অনি আর তোমাকে কেন ওরা নেমন্তন্ন করেছে। দেখো, এরা সাদা চোখে কিছু দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না। শোনো, তুমি ওখানে গেলে তোমার নাম যেমন ছড়িয়ে পড়বে, তেমনি দ্য গ্রেট বেঙ্গল ক্যাটারারের নামও অনেক লোকে জানতে পারবে। কেন ওরা তোমাকে অবিশ্বাস করছে আমিও দেখতে চাই। বিশ্বাসের জয় হয় নাকি অবিশ্বাসের জয় হয়? যাও, তৈরি হয় না। কিন্তু ঠাম্মি, এই মেয়ে, বলেছি না এই বাড়িতে আমার মুখের ওপর কেউ কথা বলে না। যাও, তৈরি হয়ে নাও। আমি বলেছি যখন, তুমি যাবে। প্রিয়া, ওখানে যেতে গেলে যেমন করে সব সাজগোজ করতে হয়, ওকে সেরকম করে সাজিয়ে নে তো। যাও, তৈরি হয়ে নাও। আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো, বুঝতে পেরেছো? যাও, তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। শুনলি তো, এবার চল আমার ঘরে। কি মুশকিলে পড়লাম গো পিয়া দিদি, একা একা এভাবে ওখানে যাওয়া যায় নাকি? আরে বাবা, তুই এত ভয় পাচ্ছিস কেন? যা হবার হবে। একটা যখন সুযোগ পেয়েছিস, ছাড়বি কেন বলতো? চল চল, আমি তোকে রেডি করে দিই। তুমি বুঝতে পারছো না পিয়া দিদি। আজব জগৎ কেমনে বুঝি রে, আজব জগৎ কেমনে বুঝি রে। আপনারা এতক্ষণে এলেন? শুটিং তো এখন শুরু হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ফোন করছি, আপনাকে ফোন করছি, আপনার হাজবেন্ডকে ফোন করছি,
কি রে শ্যামলীদি, তোর ফোনটা কোথায়? ফোনটা তো ব্যাগের মধ্যে, আর ব্যাগের মধ্যে ফোন বাজলে আমি কিছু শুনতে পাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শুভ তাড়াতাড়ি যাও, স্নেহাদাকে দিয়ে গিয়ে বলো থার্ড পার্টিসিপেন্ট এসছে, তাড়াতাড়ি যাও। এই সুলতা, শুভঙ্কর, শুভঙ্কর তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দেখে নাও কস্টিউমটা ঠিকঠাক আছে, আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। তুমি তাড়াতাড়ি টাচ আপটা দাও, ঠিক আছে? টাইম বেশি দিতে পারবো না কিন্তু। আচ্ছা দিদি, আপনার হাজবেন্ড কোথায়? আমার মানে উনি আসলে মানে ওনার হাজবেন্ড মানে আমার দাদা, উনি না একটা কাজে আটকে পড়েছেন, তাই জন্য আজ আসতে পারবেন না। মানে মানে উনি একাই এসেছেন, একাই খেলবেন। একা খেলবে মানে এটা কি একা খেলা শো নাকি? স্নেহাদা কি হয়েছে? বলছি একটা গন্ডগোল হয়ে গেছে। শ্যামলীদির হাজবেন্ড আসেনি। মানে দেখলে ঠাম্মি, আমাদের এখানে আসাটা একদম উচিত হয়নি। বাদ বাকি দুজন তো জোড়ায় জোড়ায় এসেছে, আর শ্যামলীদি একা একা কি করে খেলবে? দাঁড়া না, দেখ না সেসব দেখি হয়। ইয়ার কি হচ্ছে নাকি? কি ব্যাপার, আপনার হাজবেন্ড এখনো আসেনি? কত দূরে আছে উনি? না না মানে উনি না আসতে পারবেন না। মানে আপনি জানেন এই শোটার নাম কি? জোড়ি নাম্বার 1। আপনার মনে হয় এই গেমটা একা একা খেলা যায়? কি হচ্ছে এগুলো? হ্যাঁ না বলো, কি হচ্ছে এগুলো? আপনার হাজবেন্ড যে আসতে পারবেন না সেটা আপনি আগে জানিয়ে দিতে পারতেন, আমরা অন্য কোনো কাপল দিয়ে শোটা রান করিয়ে দিতাম। এখন কি করবো আমরা বলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে। মহেশ্বর, সত্যি যে এনাদের বিপদ হয়ে গেল, কিন্তু স্যারকে আমি কিভাবেই বা আনতাম। আমি এসে গেছি। নইলে শ্যামলীকে ওরা অনেক কথা শোনাতো। স্নেহাদা, উনি অনিকেত মল্লিক। আচ্ছা আচ্ছা, আপনি কিন্তু খুব ভয় পাইয়ে দিয়েছিলেন সত্যি। আই এম সরি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। না না, ইটস ওকে। এই শোনো, তুমি সাউন্ড আর মেকআপটা তাড়াতাড়ি দেখে নাও। 15 মিনিটে কিন্তু আমি শটে যাবো। ওকে চলো, কমান। ঠিক আছে ম্যাডাম, আপনারা আসুন, ক্যামেরা জোনের পেছনে জায়গা আছে। বেস্ট অফ লাক, ভালো করে খেলবি, তুই পারবি, তুই জিতবি, দেখিস। ভালো হবে, খুব ভালো হবে। স্যার, দিদি চলুন, ওই লেপেলটা লাগিয়ে নেবেন, একটু মেকআপটা করে নেবেন। আসুন আসুন। কি হয়েছে? আপনি তো বলেছিলেন আসবেন না, এলেন যে? আমি বলেছিলাম আমি আমার মত পাল্টেছি, আমার ইচ্ছে। আপনার কোনো অসুবিধা আছে? ম্যাডাম তাড়াতাড়ি আসুন, দেরি হয়ে যাচ্ছে। আপনার প্ল্যান সাকসেসফুল হচ্ছে বলে আপনি খুব খুশি হচ্ছেন, তাই না শ্যামলী? আপনার স্বামী হয়ে পরিচয় দিতে এখানে আমি আসিনি। আমি এখানে এসেছি আপনাকে আমার জীবন থেকে ছেঁটে ফেলতে। আমি বুঝতে পারছি না মানে তুমি বলে এই দেখো আবার এই সকাল থেকে কতবার কয়েকশোবার ফোন করে ফেলেছে, একটা চ্যানেল থেকে খালি ফোন করে বলছে যে শোয়ে আসার জন্য। আমি ইরিটেট হয়ে যাচ্ছি। এক জিনিস দাদা ভাই, বলছি শ্যামলীকে নিয়ে প্রিয়া আর ঠাম্মি তো বেরিয়ে গেল রিয়েলিটি শোতে পার্টিসিপেট করবে বলে। শ্যামলী নাকি একাই খেলবে। সূর্য, এসব কি শুরু করেছেন বলো তো কাকিমা? কেন এই মেয়েটাকে মাথায় তুলছেন এভাবে? আমাদের থেকে এখন ওই শ্যামলী কাকিমার বেশি আপন হলো। অপরাজিতা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। দেখো, তুমি আর কাকিমা দুটো পজিশন থেকে শ্যামলীকে দেখছো। এখানে কে ঠিক কে ভুল সেটা বড় কথা নয়,
কাকিমা পুরোনো দিনের মানুষ। শ্যামলীর সিঁদুরটাকে উনি সিরিয়াসলি কনসিডার করছেন, উনি তাই শ্যামলীর উদ্দেশ্যটা বুঝতে পারছেন না, উল্টে শ্যামলীকে বিশ্বাস করছেন। আমি এখানে কি করতে পারি? না না বাবা, বিশ্বাস করলে তো হবে না, বিশ্বাস করলে তো হবে না, আমার স্বামীকে তো বুঝতে হবে। আমি তো আর কিভাবে কেউ কাউকে বোঝাতে পারে বলো তো? আমি চোখের সামনে দেখছি, আমি বুঝতে পারছি যে প্রিয়াঞ্জলি আর ঠাম্মির ব্রেন ওয়াশ করছে ও। কিছুতেই এটা আমি বোঝাতে পারছি না, আমার ভাল লাগছে না। মানে আমি কি করবো এবার বলো, আমি কি করবো, মানে কিভাবে আমি বোঝাবো? আমি বুঝতে পারছি না কি করবো। এবার তো ওখানে গিয়ে আমাদের নামে যা খুশি তাই বলবে। না না ঠিকই, খেলাটা তো স্বামী স্ত্রীকে নিয়ে। তারপর যদি দাদা ভাই না যায় আর শ্যামলী ওখানে গিয়ে বলে যে আমার স্বামী আমাকে সম্মান করে না, আমার কাজকে সম্মান করে না, তখন আমরা সবাইকে কি মুখ দেখাবো বলো তো? আর শ্যামলীর ওই ভাইরাল ভিডিওর পর তো আরোই লোকেরা আমাদের ফ্রড বলবে। হতেই পারে, হতেই পারে। শোন, তুই একটা কাজ কর, তুই ওই সুস্মিতকে একটা ফোন করে জেনে নে এই পরিস্থিতিতে তোর কি করা উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 বলেছো বাবা, ঠিক বলেছো। হ্যাঁ অনিকেত বলো। হ্যাঁ, এই তো তুমি বোকার মতো কাজ করে ফেললে, গেলে না কেন? কি বলছো কি তুমি আঙ্কেল? যে মেয়েটাকে আমি ডিভোর্স দিতে চাই, পালাতে চাই আমি চার থেকে, আর তুমি বলছো তার সঙ্গে আমি হাজব্যান্ড ওয়াইফ সেজে টিভির পর্দায় গিয়ে মুখ দেখাবো? কি বলছো? সেটাই তো করতে হতো। দেখো তুমি আসল পয়েন্টটা কিছুতেই বুঝতে পারছো না। পাবলিকের তোমার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি আছে? অ্যালিগেশনটা হচ্ছে যে তুমি কেবলমাত্র তোমার মাকে জেল থেকে ছাড়ানোর জন্য শ্যামলীকে বিয়ে করেছো, তাই তো? অথচ তোমরা সুখী কাপল নও, মানে স্ত্রী হিসেবে তুমি কিছুতেই ওকে মেনে নিতে পারছো না, এটা তো? হ্যাঁ মানে এটাই তো, মানে তুমি তো সবটাই জানো, আর এই পয়েন্টটাকে উনি মাথায় রেখেই তো আমাদেরকে গান পয়েন্টে রেখে দিয়েছে। হ্যাঁ, এই রিয়েলিটি শোতে অ্যাপিয়ার করে সেটাই তো তুমি ভেঙে দিতে পারতে, পাবলিককে দেখিয়ে দিতে যে অ্যালিগেশনটা সম্পূর্ণ মিথ্যে। তোমরা খুব সুন্দর কাপল, হাজব্যান্ড ওয়াইফ, খুব সুন্দর করে তোমরা সংসার করছো। এরপরেও যদি ডিভোর্স হয় তখন আগের অ্যালিগেশনটা পাবলিক আর কখনোই ভাববে না। তখন পাবলিক কি ভাববে? না ওরা তো খুব সুন্দর কাপল ছিল, হঠাৎ করে কি সমস্যা হলো কিছুই বুঝতে পারলাম না। দেখো আমি বলি কি, আমার মাথায় যেটা আসছে, তোমরা দুজনেই মানে তুমি ওর সঙ্গে এই রিয়েলিটি শোটাতে যাও। শ্যামলীর কাছ থেকে মুক্তি পাওয়ার তোমার কিন্তু এই একটাই রাস্তা আছে। স্যার কতক্ষণ হয়ে গেল, আপনি এখন এখানে দাঁড়িয়ে? প্লিজ চলুন স্যার, দেরি হচ্ছে, প্লিজ। জানো ঠাম্মি, আমি ভাবতেই পারিনি যে দাদাভাই আসবে। কত কি, আমার তো ভয় হাত পা কাঁপছে। কেন এরকম করছেন? আপনি জানতেন না এখানে আসার আগে এতগুলো ক্যামেরা থাকবে, এইসব অ্যারেঞ্জমেন্ট থাকবে? এরকম করছেন কেন এখন? জোন ক্লিয়ার, জোন ক্লিয়ার, জোন ক্লিয়ার। ওকে, যাচ্ছি তাহলে। লাইটস, রোল ক্যামেরা, সাউন্ড অ্যান্ড অ্যাকশন। ওরকম করছেন কেন? স্মার্টলি দাঁড়ান, এরকম করবেন না। হ্যালো এন্ড ওয়েলকাম টু জোড়ি নাম্বার 1 সিজন 4। আপনারা জানেন এই শোতে আমরা এমন তিনজন জোড়িকে নিয়ে আসি যারা তাদের প্রেম, বিশ্বাস এবং বন্ধুত্ব দিয়ে তাদের বিয়ের বন্ধনকে করে রেখেছে অটুট
চিরস্থায়ী ও মজবুত। এমন তিনজন মহিলা তাদের স্বামীদের নিয়ে আমাদের এই শোতে আসেন, যারা নিজেদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন। আজকাল যখন চারদিকে এত ডিভোর্সের গল্প শোনা যায়, তখন আমাদের এই শোয়ের জড়িদের দেখলে কোথাও মনে ভরসা জাগে, মনে আশা জাগে। মনে হয় এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো ভালোবাসা আছে। একজন স্বামী তার স্ত্রীকে শক্তি যোগান, নিজের পরিচয় বাঁচার সাহস যোগান। এই শোতে আমরা শুনবো তাদের ভালোবাসার গল্প, খেলবো মজার মজার খেলা, আর আনন্দে আড্ডায় ভরে উঠবে আপনাদের সন্ধেটা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করব আমাদের শো, যার নাম জোড়ি নাম্বার 1 সিজন 4। প্রথমেই আমরা আলাপ করে নেব আমাদের তিনজন পার্টিসিপেন্টসের সাথে। প্রথমে রয়েছে হাওড়া থেকে অতনু এবং মৌমিতা ঘোষ। নমস্কার। বলো অতনু, বলো মৌমিতা, কি করে তোমাদের এই পথ চলা শুরু হলো? চলা তো দিদি আর কতদিন, এই ও তখন 9-এ পড়ে আর আমি ওর ছিলাম। ও আসার পর তার অঙ্ক মাথায় ঢুকতোই না। মনে প্রেম থাকলে কি আর মাথায় অঙ্ক ঢোকে? তো তারপর আর কি, ওর মাধ্যমিকের টেস্টের সময় মাত্র 35 নাম্বার নিয়ে পাস করে। তারপরে 5 বছরের মধ্যে গোটা মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। তারপর থেকে চলে যাচ্ছে দিদি। ও আমার বর কম, বন্ধু বেশি। শুধুমাত্র ওর জন্যই আমি লেখাপড়াটা ছাড়িনি। এখন আমি পিএইচডি করছি, আর আমার সাবজেক্ট হচ্ছে অঙ্ক। বাহ, খুব সুন্দর। বিয়ে হয়ে গেলে কি হবে, বর কিন্তু তার মাস্টারি থামায়নি। দারুণ গল্প, খুব সুন্দর এগিয়ে যাওয়ার গল্প শুনলাম। এবার আমরা পরিচয় করব আমাদের দ্বিতীয় পার্টিসিপেন্টসের সঙ্গে। নদিয়া থেকে আসছে দেবদীপ সেন এবং তানিয়া সেন। এই মরেছে, এখানে তো আবার কি সব জীবনের গল্প টল্প বলতে হয়? চুপচাপ খেলে প্রাইজ নিয়ে বাড়ি চলে যাওয়া যাবে না? উফ, কি বলবো আমি।